রোহিঙ্গাদের জন্য খাদ্য বরাদ্দ অর্ধেকের বেশি কমিয়ে ফেলার কথা জানিয়েছে জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। আগে রোহিঙ্গারা মাথাপিছু দৈনিক রেশন পেতেন 48 টাকা, আর আগামী মাস থেকে পাবেন মাত্র 24 টাকা সমমূল্যের। সচেতন নাগরিকরা বলছেন, এমন পরিস্থিতিতে রোহিঙ্গা শিবিরে খাদ্যের ঘাটতি দেখা দিতে পারে, এতে বাড়বে অপরাধ প্রবণতাও। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য খাদ্য বরাদ্দ অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করেছে জাতিসংঘ। চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়েছে জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। এতে বলা হয়েছে, এপ্রিল থেকে রোহিঙ্গারা মাথাপিছু $6 রেশন সহযোগিতা পাবে প্রতি মাসে, যা আগে ছিল $12। হঠাৎ করে WFPর এমন সিদ্ধান্ত ভালো সংবাদ নয় মন্তব্য করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তারা বলছেন, এতে রোহিঙ্গাদের পুষ্টি ও জীবনযাত্রার বড় প্রভাব পড়বে। এটা ডেফিনেটলি 12.5 অর্ধেক কমে যাওয়া, এটা তো এটা ফুড সাপ্লাই, যে এটা বেসিক ফুড আপনার যে চাহিদা সেটা ব্যাপক হারে প্রভাব পড়বে, তার নিউট্রিশন সমস্যা হবে, এটা দৈনন্দিন খাবার দিয়ে দেওয়া তার জীবনযাপনে প্রভাব ফেলবে। অর্থ বরাদ্দ কমে গেলে এর প্রভাব রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর উপরও পড়বে। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি মনে করেন, খাদ্য সংকট দেখা দিলে রোহিঙ্গারা অপরাধের দিকে ঝুঁকে পড়তে পারে। অবভিয়াসলি এটা একটা, আমি বলেছি এটা নেতিবাচক প্রভাব পড়বে বাধ্য, কারণ ওদেরকে তো খাওয়ার জোগাড় করতে হবে। ওর ছেলে মেয়ে যদি কান্না করে ওর খাবারটা কোত্থেকে আনবে? অবভিয়াসলি ও কোনো একটা খারাপ বা ভালো পথ যে কোনো একটা যেতে হবে। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা 12 লাখের বেশি। এর মধ্যে 8 লাখই অনুপ্রবেশ করে 2017 সালের শেষের দিকে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত। শুরুতেই যে বিষয়টি জানতে যাচ্ছি, এই যে রোহিঙ্গাদের জন্য 48 টাকার বদলে এখন 24 টাকা নির্ধারণ করা হচ্ছে, এর প্রভাব আসলে কোন কোন দিকে পড়তে পারে? এটি আসলে বাস্তবসম্মত কিনা? ধন্যবাদ। আসলে এটা অত্যন্ত হতাশাজনক এবং দুর্ভাগ্যজনক বটে, কারণ আমরা এটা লক্ষ্য করে আসছি যে প্রথমত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে কোনো পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে তেমন দেখা যাচ্ছে না, বা আমাদের সরকারের পক্ষ থেকেও জোরালো তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আসলে মৌলিক বিষয়টা হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন। এখানে খাদ্য হয়তো একসময় দেখা যাবে যে এই সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এটাও হতে পারে। এখানে কোনো জোর নাই। এখানে যতটুকু তাদেরকে মোবিলাইজ করা যায় আন্তর্জাতিক সম্প্রদায়কে, ততটুকু খাদ্যশস্য বা সহায়তা আমরা পাচ্ছি। কিন্তু আলটিমেট ফ্যাক্ট ইজ দ্যাট এই রোহিঙ্গারা কিন্তু এখনো একজনও প্রত্যাবাসিত হয় নাই। এবং এটা খুব আশ্চর্য হওয়ার বিষয় হবে না যদি আমরা দেখি বৃহৎ শক্তিগুলির ওখানে অন্তকোন্দল যেটা আছে আরাকানকে ঘিরে বা রাখাইন স্টেটকে ঘিরে যেটা চলছে, আরাকান আর্মি ভার্সাস আপনার যে এই যে মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে, সেখানে রোহিঙ্গারা জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে এবং এটা আরো বেড়ে যাচ্ছে এখন, যেহেতু তাদের এখানে সহায়তা নাই। হতাশা তাদের মধ্যে বাড়বে এবং সেটা যখন হবে, এই আন্তর্জাতিক সম্প্রদায়ের বৃহৎ শক্তিগুলি সেখানে দ্বান্দ্বিক একটা পরিস্থিতি সৃষ্টি করবে এবং রোহিঙ্গাদের সেখানে ব্যবহৃত হওয়ার বা তারা সেখানে জড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা আছে। তখন বাংলাদেশের জন্য শুধু খাদ্য সহায়তার সংকট যে সেটা হচ্ছে সেটা নয়, শুধু তখন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের নিরাপত্তা, এই সমস্ত কিছু এক ধরনের হুমকির মুখে পড়বে এই রোহিঙ্গাদের দ্বারা। আমাদের নীতি কৌশল প্রণেতা যারা আছেন তাদের এই বিষয়টা এখনই বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় আরো উচ্চকণ্ঠ হওয়া উচিত। রোহিঙ্গা সম্প্রদায়কে প্রত্যাবাসনের জন্য সরকারের এজেন্ডার মধ্যে অন্যতম এটা এজেন্ডা হওয়া উচিত। এখন আমাদের দেশে একটা জিনিস হচ্ছে ইদানিং, সেটা হচ্ছে রাজনৈতিক এত বেশি আমরা বিভিন্ন কর্মকাণ্ডে বা সংস্কারে এত বেশি জড়িয়ে পড়েছি, রোহিঙ্গা বিষয়টা সেখানে সাইডলাইনে চলে যাচ্ছে অনেকটা। একইভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও এটা সাইডলাইনে চলে গেছে। সুতরাং খাদ্য সাহায্য কমে যাওয়াটা যেমন দুর্ভাগ্যজনক, হতাশাজনক, উদ্বেগজনক, একইভাবে রোহিঙ্গাদের সাইডলাইনে প্রত্যাবাসনের বিষয়টা সাইডলাইনে চলে যাওয়া, এটা আরো বেশি উদ্বেগজনক, আরো বেশি উৎকণ্ঠার বিষয়। এটা এমদাদুল ইসলাম, আরেকটি বিষয় জানতে যাচ্ছি, সেটি হচ্ছে যে এই যে এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের কি করণীয়, আর এই 48 টাকা থেকে 24 টাকায় নামিয়ে আনা বরাদ্দ, এতে অপরাধ প্রবণতা কি ধরনের আসলে প্রভাব পড়বে, যে অপরাধ প্রবণতা বাড়বে কিনা?
দেখুন, একজন মানুষ যখন তার চাহিদার তুলনায় অনেক বেশি সে সহায়তা পায়, তখন সে অন্য খাত থেকে তাকে তার সেই সংস্থানের জন্য তাকে হাত বাড়াতে হবে। তখন সেটা করতে গেলে অপরাধ প্রবণতা বাড়ার একেবারে সম্ভাবনা প্রচুর, সেই সম্ভাবনাটা বেশি করে রয়ে গেছে। একই সাথে বাংলাদেশ সরকারের কি করণীয়, সেই প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ সরকার এখন যেমন এই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা 25, 26, 27 তারিখে চায়না যাওয়ার একটা প্রোগ্রাম আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি, সেখানে চায়নার সাথে যে বৈঠক হবে সেখানে জোরালোভাবে চায়নার কিন্তু এখানে একটা বড়সড় ভূমিকা রয়ে গেছে। এই যে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে মিয়ানমারের উপরে তাদের উপর যথেষ্ট একটা প্রভাব চীনের আছে। সেই প্রভাবটা কাজে লাগানোর চেষ্টা করতে হবে। একইভাবে আন্তর্জাতিক সম্প্রদায়, যেমন এর ভিতরেই আমরা দেখেছি যে মিয়ানমারের জান্তা প্রধান জেনারেল মিয়ং মস্কো সফর করেছেন, সেখানে রাশিয়ার সাথে একটা বোঝাপড়া তার আছে। এগুলি যদি বেশি করে এগুলি নিউট্রালাইজ করা না যায় ডিপ্লোম্যাটিক্যালি, তাহলে হবে কি, তারা প্রত্যাবাসনের দিকে কোনো ধরনের কেয়ার করবে না। তো সেটা করার জন্য যেই দুটো শক্তি এখন মিয়ানমার জনতাকে সহযোগিতা করছে, তার মধ্যে চীন এবং রাশিয়ার সাথে আমাদেরও সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটাকে কাজে লাগিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করাটা আশু কর্তব্য হচ্ছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের। আর ওনারা যদি মনে করেন আমরা সাময়িক আছি, অন্তর্বর্তী আছি, এটা পরে থাকুক, তাইলে এই সংকট আরো বেশি ঘনীভূত হবে, বাংলাদেশের জন্য আরো বেশি ঝুঁকি তৈরি করবে। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল জনগণই নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বব্যাপী বন্ধু এবং অংশীদাররা দেশের মানুষের সম্মিলিত বিকাশের জন্য সার্বিক সহযোগিতা করবে বলেও আশাবাদ জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, 5 আগস্ট গণঅভ্যুত্থান প্রকৃতপক্ষে ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে জনগণের দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ ছিল। জুলাই আগস্ট আন্দোলন হঠাৎ করে আবির্ভূত হয়নি, এটি ছিল বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণের দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ। বিএনপি এবং অন্যান্য গণতন্ত্রপন্থী দলগুলো এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। বিএনপির এই ইফতার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপান, রাশিয়া সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। গণতন্ত্র এবং উদার বাণিজ্য অংশীদারিত্বের মাধ্যমে আমাদের অঞ্চলের সম্মিলিত অগ্রগতি নিশ্চিত করতে আমরা আমাদের অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই এবং আগামী দিনে আমরা আরও বেশি করে জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য কাজ করব। আমরা আরও নিশ্চিত করতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হেনস্থার ঘটনা অত্যন্ত আপত্তিকর ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেছেন, মব জাস্টিসের মতো এমন নারী নির্যাতনের ঘটনাকেও সমর্থন করে না সরকার। বৃহস্পতিবার রাতে রামকৃষ্ণ মিশনে শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিজওয়ানা হাসান। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঘটনা সরকার কঠোরভাবে দমন করতে চায়। এর পুনরাবৃত্তি ঠেকাতে কাজ চলছে। অভিযুক্তের জামিনের বিষয়ে বলেন, বিচারিক প্রক্রিয়ায় কেউ ছাড়া পেলে আপিলের সুযোগ রয়েছে। এ ঘটনার সঠিক তদন্তেরও দাবি জানান উপদেষ্টা। দেখেন, এটা তো আসলে খুবই একটা আপত্তিকর এবং চরম অগ্রহণযোগ্য ঘটনা যেটা ঘটেছে, এবং এই ধরনের ইভ টিজিং, এই মব জাস্টিস, এই মোরাল পুলিশিং, এগুলোর কোনো সুযোগ বাংলাদেশে নেই। এগুলো সরকার কোনোভাবেই এন্ডোর্স করছে না, বরং একেবারে কঠোরতম ব্যবস্থায় সরকার যাচ্ছে। রাজধানীতে শেখ পরিবারের 4টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির দাবি, ইস্টার্ন হাউজিংকে প্লট সুবিধা দিয়ে বিনামূল্যে এসব ফ্ল্যাটের মালিক সজীব অজেদ জয়, সাইম অজেদ পুতুল, আজমিনা সিদ্দিক রূপন্তী ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। দুদক বলছে, রাজধানীতে ফ্ল্যাট থাকা সত্ত্বেও আইন লঙ্ঘন করে শেখ পরিবারের সদস্যদের পূর্বাচলে 60 কাঠার 6টি প্লট বরাদ্দ দেওয়া হয়। 2022 সালে শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্য পূর্বাচলে 10 কাঠা করে মোট 60 কাঠার 6টি প্লট পান। রাজধানীতে প্লট বা ফ্ল্যাট থাকার পরও প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতায় এসব প্লট বরাদ্দ দেয়ার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে জানুয়ারি মাসে শেখ হাসিনা, রেহেনা ও তার 5 সন্তান সহ 14 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে 6টি মামলা করে দুদক।
সম্প্রতি শেখ হাসিনা ও শেখ রেহানার 4 সন্তান সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, আজমিনা সিদ্দিক রূপন্তী ও রেদওয়ান মুজিব সিদ্দিকের 4টি ফ্ল্যাট খুঁজে বের করে দুদকের দল। শেখ হাসিনার আত্মীয় বোনের মেয়ে টিউলিপ, আজমিনা সিদ্দিকি, এদের ফ্ল্যাট আছে। কোন ফ্ল্যাটগুলো এটা? B202 ওখানে ওনাদের ফ্ল্যাট কয় তলায়? এটা হলো লিফটের 2 এ। দুদকের দাবি, রাজুক থেকে স্টার্ন হাউজিংকে প্লট বরাদ্দের সুবিধা দিয়ে বিনামূল্যে নেওয়া হয় এসব ফ্ল্যাট। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলতে রাজি নয় দুদক। অনুসন্ধান টিম এই বিষয়ে দালিলিক প্রমাণাদি সংগ্রহ করছেন এবং দালিলিক প্রমাণাদি সংগ্রহ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন কমিশনের নিকট এবং কমিশনের অনুমোদন ক্রমে পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। দুদক সূত্র জানায়, রাজধানীতে টিউলিপ সিদ্দিকিরও একটি ফ্ল্যাট খুঁজে বেড়াচ্ছে তাদের তদন্ত দল। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠাতে সরকারকে আহ্বান জানিয়েছে চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি। বৈঠকে এ মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতকে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা এবং ন্যায় বিচারের ক্ষেত্রে বাংলাদেশের আদালতের দায়িত্বের বিষয়টিও বৈঠকে উঠে আসে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে। জাতিসংঘের প্রতিবেদনের ভিত্তিতে জুলাই গণহত্যার নথি আন্তর্জাতিক আদালতে পাঠানোর বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। জুলাই আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের এক শিক্ষকসহ 2 কর্মকর্তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের 108তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্তকৃতরা হলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর সাহা, তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা। এছাড়া বরখাস্তকৃত অন্য 2 কর্মকর্তা হলেন নাইম রহমান নিবিড় এবং মহিদুল ইসলাম। জানা যায়, শিক্ষক সিদ্ধার্থ শঙ্করের বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা এবং আহত ও নিহতদের অবমাননার অভিযোগ রয়েছে। ফলে ক্যাম্পাসে তাকে অবঞ্চিত করা হয় এবং বরখাস্তের দাবিতে প্রশাসনের কাছে আবেদন দিয়েছিল সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া তাদের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে। বিএনপি অফিসের পিয়ন পরিচয়ে আশুলিয়া থানার ওসির রাজনৈতিক পরিচয় তদন্তে আসা এবং অসাদাচরণকারী সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের শাহরস্তি এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মঙ্গলবার আশুলিয়া থানায় নবাগত ওসি মনিরুল হক ডাবলুকে ছাত্রলীগের বলে বিব্রত করার চেষ্টা করেন সুমন। এ সময় তিনি দাবি করেন, বিএনপি অফিস থেকে তাকে ওসির বিরুদ্ধে তদন্ত করতে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ভিডিওটির বিষয়ে বিএনপির ভেরিফাইড ফেসবুকে পোস্টে জানানো হয়, ওই তরুণ বিএনপির কেউ নন। তিনি একসময় এই এলাকায়, আশুলিয়ার শিল্প এলাকায় শ্রমিকের একজন নেতা হিসেবে ছিলেন। বর্তমানে আর ওই জায়গা থেকে তিনি নাই। তবে কারো উস্কানি তিনি এই এলাকায়, যেহেতু এলাকায় বর্তমানে শান্তি শৃঙ্খলা ভালো আছে, এই এলাকায় অস্থিতিশীল কিভাবে তৈরি করা যায় সেটার জন্য কারো উস্কানিতে এটা করেছেন। এ নিয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল আহমেদ, গ্রেপ্তারকৃত সুমনকে কোন মামলায় আটক করা হয়েছে আর আজকে তাকে আদালতে তোলা হবে কিনা বা রিমান্ড চাওয়া হবে কিনা? দেখুন, আমরা সংবাদটিতে যেমনটি বলছিলাম যে আশুলিয়া থানার যে নবাগত ওসি রয়েছেন তিনি গত 3 তারিখে যোগদান করেছেন, মনিরুল হক ডাবলু। তিনি যোগদান করার পরে কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বেশ কিছু প্রপাগান্ডা দেখতে পেয়েছি, বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পেয়েছি। কেউ দাবি করেছেন তিনি ছাত্রলীগের কর্মী, আবার কেউ বা তিনি বলেছেন তিনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন বা পদধারী ছিলেন। এরপরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি তিনি
3 তারিখ যোগদানের পরে 4 তারিখ সকালে যে অভিযুক্ত সুমন রয়েছে তিনি কিন্তু বিএনপি পার্টি অফিসের পিয়ন পরিচয় দিয়ে সেই মনিরুল হক ডাবলু, যিনি অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আশুলিয়া থানায়, তার কক্ষে এসে কিন্তু তিনি নিজেকে বিএনপি পার্টি অফিসের পিয়ন পরিচয় দিয়ে মনিরুল হক ডাবলু ছাত্রলীগের নেতা কিনা বা কর্মী কিনা সেই বিষয়টি তদন্তে এসেছেন বলে তিনি কিন্তু জানিয়েছেন এবং তিনি বিএনপির কেন্দ্রীয় নেতাদের বরাত দিয়ে কিন্তু বলেছেন তিনি সেখানে এসেছিলেন। মনিরুল হক ডাবলুর কক্ষে সে সময় বেশ কিছু গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। সেই গণমাধ্যম কর্মীরা যখন তার সাথে কথা বলেন তখন কিন্তু তিনি দাবি করেছিলেন তিনি বিএনপি পার্টি অফিসের কর্মী, বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তিনি এই তদন্তে এসেছেন বলে তিনি জানিয়েছিলেন। এই ঘটনার পরে কিন্তু যখন এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে সাধারণ যে মানুষ রয়েছে তারাও কিন্তু তাকে আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছিলেন এবং এই ভিডিওটি দেখার পরে বিএনপির পক্ষ থেকে তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু তারা জানিয়ে দিয়েছিলেন যে ব্যক্তিটি, যে অভিযুক্ত যে সুমন, তিনি যে দাবি করেছেন বিএনপি পার্টি অফিসের পিয়ন, বিএনপির পক্ষ থেকে জানানো হয় তিনি বিএনপির কোনো পিয়ন বা বিএনপির সাথে সে সম্পৃক্ত নয় এবং আশুলিয়া থানার ওসিকে ফোন করে বিএনপির পক্ষ থেকে তাকে কিন্তু আইনের আওতায় আনার জন্য দাবি জানানো হয়েছিল বা অনুরোধ করা হয়েছিল। এরপরে আমরা দেখতে পেয়েছিলি ঢাকা জেলা পুলিশ এবং বিশেষ করে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ তদন্তে নেমে এই অভিযুক্ত সুমনকে তারা কিন্তু চাঁদপুর জেলা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং এই সুমন চাঁদপুরে পালিয়ে গিয়েছিল। তিনি আশুলিয়ার একটি এলাকাতে ভাড়া থেকে তিনি শ্রমিক সংগঠনের সাথে কাজ করতেন বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং পুলিশ বলছেন যে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে পাঠানো হবে এবং এই ঘটনায় তিনি কারো প্ররোচনায় বা কারো বুদ্ধিতে এমন কাজ করেছেন কিনা সেই বিষয়টি অধিকত তদন্তের জন্য তারা কিন্তু তার 7 দিনের রিমান্ড আবেদন করে আজ দুপুরে আদালতে পাঠানো হবে বলে গতকাল রাতে আশুলিয়া থানাতে যে সংবাদ সম্মেলনটি হয়েছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেলের শাহিনুর কবির তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং তিনি বলছেন যে এই আশুলিয়া অঞ্চলকে অস্থিতিশীল করার পায়তারা হিসেবেই তিনি কিন্তু এমন কাজটি করেছেন এবং পুলিশের ভাবমূর্তি বা আশুলিয়া থানার কর্মকাণ্ডকে বিতর্কিত করার উদ্দেশ্যেই তিনি এমন কাজটি করেছেন, যার ফলে পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে বিশেষ ক্ষমতা আইনের যে মামলা রয়েছে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজকে আদালতে পাঠানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। রিমান্ডে আনার পরে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে যে এর পিছনে আরও কেউ জড়িত কিনা। আশুলিয়া থানার ওসিকে হেনস্থার অভিযোগে একজনকে আটক করা হয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ। সুনামগঞ্জের শাল্লাই শ্রীহইল গ্রামে আশপাশের 5টি গ্রামে বরাবরই আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটছে। এক সপ্তাহের মধ্যে কয়েক দফা সংঘর্ষে শতাধিক বাড়িঘরে হামলা লুটপাটের ঘটনা ঘটেছে। যুবদল নেতা ডালিম এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মাহমুদের অনুসারী হিসেবে পরিচিত আফজাল মিয়ার মধ্যে উত্তেজনার কারণে আতঙ্কে এসব গ্রামের মানুষ। শ্রীহাল গ্রামের হাওরের খাস জমি নিয়ে স্থানীয় আফজাল মিয়া ও জুবাইর আহমেদ ডালিমের অনুসারীদের বিরোধ দীর্ঘদিনের। 26 ফেব্রুয়ারি দুপক্ষের লোকজনের মধ্যে মারামারি জেরে এলাকায় উত্তেজনা বাড়ে। কয়েক দফা পাল্টাপাল্টি হামলায় 5 গ্রামের শতাধিক বাড়িঘর ভাঙচুর, লুটপাট হয়েছে। স্থানীয়রা বলছেন আফজাল মিয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মাহমুদের ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরীর ঘনিষ্ঠ। রাজনৈতিক পট পরিবর্তনের পর যুবদল নেতা জুবাইর আহমেদ ডালিমের সাথে তার বিরোধ চরমে ওঠে। দুপক্ষই মামলা করায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য এসব গ্রাম। ট্রিপল মার্ডারের প্রধান আসামি আফজল, আমি লীগের ক্যাডার, হ্যাঁ সন্ত্রাস, সেই জন্য তো এলাকার মানুষ বয়ে সবাই এর সাথে তাহে। আমরা ছেলে সন্তান বাড়িতে আসতে পারে না, এমনি খুব অত্যাচার করে দিনে রাইতে। আমরা তো নিরাপত্তা জানের বয়ে কেউ আর করলো ডর করে। হামলা সংঘর্ষের জন্য একে অপরের উপর দায় চাপিয়ে পরিস্থিতি সামলাতে প্রশাসনের সহযোগিতা চান। আফজল মিয়া আমার ভাই সান মিয়া, এরা দরবার অভিলেখ দিছে না, ওইটা 80 মাস থেকে দরবার হইতো, খালি আমরা বাটিয়ে থাক খাদ্যা করণ ভালো না। আফজল সান মিয়া উরুফ, হ্যাঁ, জিয়া রহমান কোয়েল, এরার এই চৌধুরী আব্দুল আল মাহমুদের সহযোগিতা ভাই এই অবস্থান করতেছে। মানুষের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, বলছে পুলিশ। এখানে যে অরক্ষিত কিছু বাড়িঘর আছে, তারপরে শিশু আছে, তারপরে মহিলারা আছে, তাদের যাতে পুনরায় কোনো সমস্যা না হয় এই জন্য টহল সবসময় আমরা জোরদার করে রাখছি এখন পর্যন্ত। এক যুগেরও বেশি সময় ধরে চলা দ্বন্দ্বের দ্রুত সমাধান চান স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বছরের 2 মাস পার হলেও 3 কোটির মতো পাঠ্য বই এখনও ছাপানো শেষ হয়নি, আর 6 কোটি বই ছাপানো শেষ হলেও এখনও শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এদিকে সব বই না পাওয়ায় পড়াশোনায় ব্যাপক ভোগান্তি হচ্ছে শিক্ষার্থীদের। এনসিটিবি দাবি করছে 1 সপ্তাহের মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা।
স্বাভাবিক সময়ে বই ছাপাতে 4 থেকে 5 মাস সময় লাগে, কিন্তু গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর নতুন করে শুরু হয় সবকিছু। আগের শিক্ষাক্রম বাদ দিয়ে পরিমার্জন শেষে ডিসেম্বর নাগাদ 40 কোটি বই ছাপানোর কাজ শুরু হয়। সরকার ঘোষণা দিয়েছিল ফেব্রুয়ারির মধ্যেই সব শিক্ষার্থী নতুন বই পাবে। এদিকে ক্লাস শুরু হওয়ার 2 মাসেও সব বিষয়ের বই না পাওয়ায় ভোগান্তিতে শিক্ষার্থীরা। অন্যদিকে 40 দিনের রোজা ও ঈদের ছুটি শুরু হয়েছে। সব বই না থাকায় বাসাতেও ঠিকমতো হচ্ছে না পড়াশোনা। সময়টা এখন করে পুরো মানে এডুকেশন শিক্ষার্থীর যে পুল, এই শিক্ষার্থী পুল এবং শিক্ষক পুলটাকে এক ধরনের বিপদের মধ্যে ফেলতে হয়েছে। অনলাইনে বই দিচ্ছে, কারণ অনলাইনে বই দিলেই তো শিক্ষকরা পাচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা সেটা পাচ্ছে না। এনসিটিভির তথ্য অনুযায়ী 3 কোটির মতো বই এখনো ছাপানোই শুরু হয়নি। অন্যদিকে 6 কোটি বই ছাপানো শেষ হলেও সরবরাহ করা সম্ভব হয়নি। এদিকে কাগজ সংকটের জন্য বই ছাপানো বন্ধ আছে। এনসিটিভির তত্ত্বাবধানে চীন থেকে 8,000 টন কাগজ আমদানি করা হচ্ছে। এর মধ্যে 2,000 টন এসেছে। তৃতীয় কিস্তির কাগজটা আরও 2-4 দিন পরে পাবো। এই কাগজটা পাওয়ার সাথে নির্ভর করতেছে বইগুলোর সরবরাহ। অনেকে ইতিমধ্যে কাগজের অপেক্ষা না করে যাদের অল্প স্বল্প বই বাকি ছিল তারা বাজার থেকে কাগজ ক্রয় করে দিচ্ছেন। এই কাগজগুলা হাতে পাওয়ার পরে 5-7 দিন সময় লাগে প্রিন্টিং বাধাই করার জন্য। এনসিটিভি বলছে 1 সপ্তাহের মধ্যেই সব বই ছাপানো শেষ করা যাবে। আমরা পর্যন্ত ফোন করে তাদের কাছ থেকে বলেছি, অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে আমরা তাই করেছি। এমডিদেরকে ফোন করে দিয়েছি আমরা, যাতে তারা ব্যাংকের ইয়েতে পায়, সুবিধা পায়। সেগুলো করার পরে তারপরে তারা বললো যে আমাদের কাগজের সংকট, হার্ড কার্ডের সংকট, এগুলো আমরা সমাধান করে যাচ্ছি। এদিকে 1 সপ্তাহের মধ্যে পর্যাপ্ত কাগজ পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। সেই সঙ্গে স্কুল বন্ধ থাকায় বই কিভাবে শিক্ষার্থীরা পাবে তা নিয়েও রয়েছে দুশ্চিন্তা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। দাবি না মানলে 12 মার্চ মানববন্ধন ও 13 মার্চ থেকে কর্মবিরতির হুঁশিয়ারি ইসি কর্মকর্তা কর্মচারীদের। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখতে সরকারকে লিখিত দাবি জানানো হবে। জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ জটিলতা নিরসনে স্বতন্ত্র কমিশন করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে সিভিল রেজিস্ট্রেশন 2025 নামে একটি অধ্যাদেশের খসড়া তৈরির কাজ চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ নিয়ে স্থানীয় সরকার, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ সহ সংশ্লিষ্টদের মতামত নিচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগের পর ক্ষোভ দানা বাঁধতে থাকে ইসি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। সিইসির কাছে আগামী বুধবারের মধ্যে দৃশ্যমান পদক্ষেপের দাবি জানিয়েছে ইসি কর্মকর্তারা। ভোটার তালিকা ডাটাবেস এনআইডি তৈরি হয়, এটা নির্বাচন কমিশনের একটা অন্যতম কাজ সেটা। আর এটার সাথে ইলেকশন জড়িত, নির্বাচন জড়িত। আর এনআইডি যদি এখন নিয়ে যাওয়া হয়, নির্বাচনের হুমকির সম্মুখীন হবে। সকল অফিসে, আমাদের নির্বাচন অফিসগুলোতে এবং সচিবালয় সহ আমরা মানববন্ধন করব। এরপরেও যদি আমরা কোনো কার্যকর পদক্ষেপ না দেখি, তার পরবর্তীতে কর্মবিরতি থেকে শুরু করে আরো কঠোর পদক্ষেপ আমরা গ্রহণ করব। সিইসি বলেন, সার্বিক বিষয়গুলো নিশ্চয়ই সরকার বিবেচনায় নিবে। লিখিতভাবে সরকারের কাছে ইসির অবস্থান জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। আমাদের অবস্থান আমরা লিখিতভাবে সরকারকে জানাবো, এবং আমি বিশ্বাস করি আপনাদের এই যে আমাদের যে মতামত, এগুলাকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সবকিছু পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে বলে আমি বিশ্বাস করি। এর আগে এনআইডি সেবা ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। সেই আইন বাতিল করে নতুন কমিশন গঠন করে এনআইডি নিতে চায় অন্তর্বর্তী সরকার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করা হবে না। বৃহস্পতিবার পদত্যাগের দাবি ও কর্মকর্তাদের কর্মবিরতির মধ্যে দুপুরে অফিসে এসে এ ঘোষণা দেন তিনি। অন্যদিকে নতুন চেয়ারম্যান নিয়োগ না হলে কর্মবিরতি চালিয়ে নেওয়ার কথা জানান কর্মকর্তা কর্মচারীরা।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কর্মকর্তা ও কর্মচারীরা। যথাসময়ে অফিসে আসলেও তারা সব ধরনের কাজ থেকে বিরত ছিলেন। এ সময় বিএসইসি ভবনে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। বিকেল ৩টায় সেনাবাহিনীর উপস্থিতিতে অফিসে আসেন চেয়ারম্যান রাশেদ মাকসুদ। সংবাদ সম্মেলনে পদত্যাগ না করার ঘোষণা দিয়ে তিনি জানান, সরকারের নির্দেশে দুর্নীতির বিরুদ্ধে যে কাজ চলমান তা আরও জোরদার করা হবে। আমরা অ্যাকচুয়াল পরিমাণ সেই মিশন থেকে সরব। কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। যখন আমাদের এনফোর্সমেন্ট অ্যাকশনটা শেষ হবে তখন আমরা তদন্ত প্রতিবেদন আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এর আগে কর্মকর্তা কর্মচারীরা সংবাদ সম্মেলনে জানান, নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে স্বাধীন কমিশন গঠন না হলে তাদের কর্মবিরতি চলবে। বর্তমান কমিশনকে অবনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। কমিশন কর্তৃক সেনাবাহিনীকে মিথ্যা তথ্যের মাধ্যমে ডেকে এনে কর্মকর্তা কর্মচারীদেরকে লাঠিচার্জ করার জন্য নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। সংস্কারের অংশ হিসেবে কমিশনকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করারও দাবি কর্মকর্তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জয়পুরহাটে আলুর বাম্পার ফলন হয় সংরক্ষণ নিয়ে ভোগান্তিতে কৃষকেরা। অভিযোগ, হিমাগার মালিকদের স্বজনপ্রীতির কারণে আলু রাখতে পারছে না প্রকৃত কৃষক। এতে বাধ্য হয়ে কম দামে বাজারে আলু বিক্রি করতে হচ্ছে তাদের। এদিকে সহজে আলু সংরক্ষণে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আলু নিয়ে দীর্ঘ লাইনে কৃষকেরা অপেক্ষা করছেন হিমাগারে সংরক্ষণের জন্য। খেতলালের হিমাদ্রি হিমাগার সহ জেলার 20টি হিমাগারের চিত্র একই। 2 দিন ধরে অপেক্ষা করেও সুযোগ পাচ্ছেন না। কৃষকদের অভিযোগ, আলু সংরক্ষণে স্বজনপ্রীতি করছে হিমাগার মালিকরা। এতে বিপাকে পড়ছেন প্রকৃত কৃষক। সংরক্ষণ করতে না পেরে অনেকে আবার কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে গুনতে হচ্ছে লোকসানও। ট্রাকের আলু নিচ্ছে, কিন্তু আমাদের সাধারণ কৃষকদের আলু নিচ্ছে না। আমরা ভোগান্তির মধ্যে আছি। ফোন করে স্টোর খুলিছে, তখন আমি আলু নিয়ে আইছি। নিয়ে আসে দেখি যে ওরা ব্যবসায়িকদের আলু স্টোরে ঢুকাইছে। আমরা কালকে আইছি সন্ধ্যায়। স্টোরে রাখা পারলাম না, এই জন্য আমাদের আলু নিচ্ছে না। এখন কি করব, বিদায় বাজারে আমরা বিক্রি করে খাচ্ছি। অভিযোগ অস্বীকার করে হিমাগার কর্তৃপক্ষ বলছে, এই বছর জেলায় পর্যাপ্ত আলুর ফলন হয়েছে। হিমাগারে জায়গা না থাকায় কৃষকের ভোগান্তি হচ্ছে। আমাদের স্টোরে ক্যাপাসিটি সেটা ফুলফিল হওয়ার পরেও আরো অতিরিক্ত আলু থাকা যাচ্ছে, যেটা আমরা নিতে পারছি না। ওটা আলু ওঠার পরেও অনেক আলু রয়ে যাবে, যেগুলো সংরক্ষণের অভাবে অনেক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে আলু রপ্তানির উদ্যোগের কথা বলছে কৃষি বিভাগ। পাশাপাশি 3 মাস পর্যন্ত আলু সংরক্ষণের নানা পদ্ধতি ও পরামর্শ দিচ্ছে তারা। আলুর দাম ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য আমরা আলুর রপ্তানির ব্যবস্থা গ্রহণ করছি এবং একই সাথে কৃষকরা যেন তাদের নিজের বাড়িতে প্রাকৃতিকভাবে আলুটা সংরক্ষণ করতে পারে প্রায় 3 মাস পর্যন্ত, তার জন্য কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে। এবছর জেলায় আলুর উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয় 10,50,000 মেট্রিক টন। এরই মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে 2 লাখ টন বেশি আলু উত্তোলন করেছে কৃষক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানবো। রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ আহমেদ, রমজানে বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, আর সয়াবিন তেলের যে সংকট ছিল বোতলজাত সয়াবিন তেলের, সেই সংকট এখন কেটেছে কিনা? মাহমুদ শরীফ, আসলে এবার রমজানে বাজারের চিত্রটা একটু ভিন্ন। আসলে মানুষ যেরকম চিন্তা করে তার সম্পূর্ণ উল্টোটা বাজারে দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছি। আমি যদি চিত্রটা দেখাই, প্রথমে সে ভিন্ন চিত্রের বিষয় যদি আপনাকে ব্যাখ্যা করি, সেক্ষেত্রে আমরা দেখব যে আসলে বিগত রমজানে মাস শুরু হতেই বেশিরভাগ নিত্যপণ্যের দাম বেড়েছে। এবারও কিন্তু মানুষ মনে করছে বাড়বে, কিন্তু এবারে চিত্রটা হচ্ছে সেই রমজানে যে বিশেষ বিশেষ পণ্যগুলো, সেই পণ্যগুলোর দাম নাই, বরং ক্ষেত্র বিশেষে দাম কমেছে। আমি যদি আপনাকে আরো সুনির্দিষ্ট করে বলি, গত বছর কিন্তু পেঁয়াজের মান ভেদে কিন্তু দাম ছিল প্রায় 100 টাকা, 90 থেকে 100, 110। সেই পেঁয়াজ কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে। আলুর কেজিও 20 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সাথে অন্যান্য যে সালাতের
উপকরণ অর্থাৎ শসা, টমেটো, গাজর এগুলো কিন্তু আপনার 30 থেকে 40 টাকা, 20-30-40 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানে যারা ক্রেতা আছে তারা যেটা বলছে আসলে অন্যান্য বছরে এই উপকরণগুলোরই দ্বিগুণ দাম হয়, কিন্তু এবারে সে দামটা অনেক বেশি নাগালে আছে। পাশাপাশি যদি চিনির বিষয়টা বলা হয়, রোজার অন্যতম একটা উপকরণ সেটাও কিন্তু 120 থেকে 125 টাকার মধ্যে রয়েছে, ডিমের ডজনও 120 টাকার মধ্যে রয়েছে। এর পাশাপাশি যদি আমি যদি এই বছরের রমজানের শুরুতে আর আজকে কিন্তু প্রথম শুক্রবার পড়ছে, সেই সপ্তাহের ব্যবধান যদি হিসাব করি সেক্ষেত্রে বাজারে সয়াবিন তেলের সরবরাহটা বেড়েছে। আপনি জানেন যে প্রায় 1 থেকে 2 মাস ধরে সয়াবিন তেলের মাত্রাতিরিক্ত সংকট ছিল। এই সংকটের কারণে কিন্তু তেল পাওয়া যাচ্ছিল না, দামটাও কিন্তু ক্ষেত্র বিষয়ে অনেক সময় বেশি নিয়ে হয়েছিল। কিন্তু রমজানের প্রথম 2-3 দিন থেকে আসলে সয়াবিন তেলের সরবরাহ বাড়তে শুরু করেছে। কারণ বাজার সহ বেশিরভাগ বাজারে বোতলজাত সয়াবিন তেল খুব সহজে পাওয়া যাচ্ছে। দাম বিক্রি হচ্ছে প্রতি লিটার 175 টাকা। যদিও দাম নিয়ে একটু অসন্তুষ্ট রয়েছে ক্রেতারা, তারা যেটা বলছে অনেক সময় দামটা ক্ষেত্র বিশেষে 5 থেকে 10 টাকা বেশি নিয়ে হয়েছে, যদিও সে অভিযোগ বিক্রেতারা অস্বীকার করছে। এর পাশাপাশি যদি মাংসের বাজারে বলা হয়, সেখানে মাংস বাজারে গরুর মাংস কিন্তু 750 থেকে 780 টাকা এবং ব্রয়লার মুরগি 200 টাকা, সোনালী মুরগি 250 থেকে 260 টাকা বিক্রি হচ্ছে। তবে অস্বস্তির বিষয়টা বলা হয়, অস্বস্তির বিষয় সবজি বাজারে অস্বস্তি বাড়াচ্ছে ভক্তদের জন্য। সালাতের উপকরণ বাইরে যে সবজিগুলো আছে, করলা 100 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে, বেগুনের প্রতি কেজি 100 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে এবং শিম বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে, এবং পটলের কেজিও কিন্তু 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। অর্থাৎ রমজানের উপকরণগুলো ক্রেতা সাধারণের নাগালে থাকলেও যে অন্যান্য যে সবজিগুলো, সেই সবজিগুলোর দাম কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকার উপরে। এই সবজির বাজারে নিয়ন্ত্রণের জন্য তদারকির তাগিদ দিয়েছেন যারা ভোক্তা সাধারণ। যদি এক কথা আপনাকে বলা হয়, বাজারে সয়াবিন তেলের সংকট বেড়েছে, বেশিরভাগ রমজানের নিত্যপণ্যের দাম নাগালে থাকলেও সবজির দামটা চড়া। মূলত এই ছিল রাজধানী বাজার। রমজানের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি খবর রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। সিলেটে শাহজালালের মাজারে 700 বছর ধরে চলছে গণ ইফতারের আয়োজন। প্রতিদিন মাজারে ইফতারে অংশ নেন কয়েকশো লোক। এক কাতারে মিলিত হন ধনী গরিব সবাই। ভক্ত দান আর মাজার কর্তৃপক্ষের টাকায় চলছে এই গণ ইফতার। সিলেট হযরত শাহজালালের মাজারে যুগ যুগ ধরে চলে আসছে গণ ইফতার। প্রতি বছর প্রথম রমজান থেকে শুরু হয় এই গণ ইফতার কর্মসূচি। দুপুরের পর থেকেই ইফতারের জন্য মাজারে জড়ো হতে থাকেন ভক্তরা। ইফতারে থাকছে বুটের পোলাও, আখনি অথবা মাংস খিচুড়ি, পাশাপাশি দেয়া হয় খেজুর, জিলাপি, পেঁয়াজু সহ নানা পদ। কালকে রাত্রে শেয়ারি করছি, আর বিকালবেলা ইফতারি করতেছি, অনেক ভালো লাগতেছে। সারা জীবনে আমরা এইভাবে করতেছি, সবাই একে মিত্রে মিলিয়ে আমরা ইফতার করি, সৌন্দর্য লাগে, ভালোই লাগে, এখানে আলাদা একটা শান্তি লাগে। মাজারে এক কাতারে মিলিত হন ধনী গরিব সবাই। তারা বলছেন দরবারে মানুষে মানুষে নেই কোনো ভেদাভেদ। ঐতিহ্যবাহী এই ইফতারের স্বাদ নিতে পেরে খুশি আগতরা। মানুষ ওই থেকে ধনী গরিব সবাই একসাথে মিশে যে রমজান শরীফ যে ইফতারটা করে কত আনন্দ লাগে। ধনী গরিব নির্বিশেষে এখানে সবাই খাইতেছে, সবাই খাইতে ইচ্ছুক বা খাইতেছে। মাজার কর্তৃপক্ষ বলছে রোজার শুরুর দিকে ভিড় কিছুটা কম থাকলেও শেষে তা বেড়ে হয় দ্বিগুণ। খুব রেয়ার লোক পাবেন যারা মাজারের জন্য আসতেছে বা শাহজালাল বাবাকে ভক্তি শ্রদ্ধা করে বলে যাই ওখানে একটু তবরুক খাবো, সে ওটা সিন্নিটাকে ইফতারটাকে একটা তবরুক মনে করে খায়। এই ধরনের 10% মানুষ পাবেন, আর বাকি সব মানুষ পাবেন আপনি গরিব ভোকা লোক। প্রতিদিন 200 থেকে 300 মানুষ ইফতারে অংশ নেয় বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।